সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত স্টারলাইন রোডম্যাপ 10th পার্লামেন্ট অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা আমাদের আজকের এই আয়োজনে চারজন আলোচক মাহমুদুর মান্না, আশরাফ কায়সার, অধ্যাপক সাদেক হালিম এবং মোজাম্মেল হোসেন মঞ্জু। আমরা আলোচনায় যাবার আগে আমরা শুরুতেই বলেছিলাম যে রাজনীতি সচেতন কিন্তু রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত নয় এমন কিছু বিভিন্ন পেশা, শিল্পী, সাহিত্য এই পেশার সাথে যুক্ত কিছু সেলিব্রিটি, আমরা তাদের বক্তব্য দেখব দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা তো আসলে এরকম একটা দেশ চাইনি। আমরা চেয়েছিলাম এরকম একটা দেশ হবে যে দেশে একজন মানুষ তার রাজনৈতিক বিশ্বাস নিয়ে বা অন্য যে কোনো বিশ্বাস নিয়ে আমার সঙ্গে যুক্তি করবে, তর্ক করবে, বিতর্ক করবে, এবং এই তর্ক বিতর্কর পরে বিকেলবেলা আবার আমরা একসাথে চা খাবো। আমি সে আমার সঙ্গে কেন তর্ক বিতর্ক করছে, সে কেন আমার মতে বিশ্বাস আনছে না, এর জন্য আমি তাকে নির্মূল করতে চাইবো না, সেও আমাকে নির্মূল করতে চাইবে না। এরকম একটা অবস্থান যদি না হয়, আমরা যদি এতটুকু কি বলে এটাকে পরমত সহিষ্ণু না হয়ে উঠি, তাহলে খুবই মুশকিল বাংলাদেশ এগিয়ে যাওয়া, একটা সমাজ হিসাবে, একটা অর্থনৈতিক শক্তি হিসাবে বা যে কোনো হিসাবে এগিয়ে যাওয়াটা খুব কঠিন। আর আমরা তো একটা সভ্য জাতি হতে চেয়েছি, যে জাতি আসলে কথা বলবে যুক্তি দিয়ে, শক্তি দিয়ে না। আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাই যে সব মানুষ তো আমার ধর্মে বিশ্বাসী হবেন না, সব মানুষের একই ধরনের সিনেমা ভালো লাগবে না, সব মানুষের একই গান ভালো লাগবে না, সব মানুষের একই উপন্যাস ভালো লাগবে না। এই যে বিচিত্র মানুষের বিচিত্র রুচি হবে, এবং এই রুচি এক একজনের এক এক রকম থাকবে, এটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু আমি আরেকজনের রুচিকে ঘায়েল করতে যাব না বা আরেকজনের বিশ্বাসকে ঘায়েল করতে যাব না, আবার সেও আমাকে নির্মূল করতে যাবে না। এটা আমি মনে করি আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এই বিশ্বাসটা এই বিশ্বাসটা লালন করা খুব জরুরি হয়ে পড়েছে যদি আমরা একটা গণতান্ত্রিক সমাজ হিসেবে আগাতে চাই। 2014-তে একজন শিল্পী হিসাবে আমি বলতে চাই যে আমি সহ অনেকেই কিন্তু তাদের আশা অনুযায়ী কাজগুলো করতে পারছে না বা কাজগুলো হচ্ছে না। আশা করব যে ভালো কিছু হোক, ভালো দিকে আগাক, 2014-তে যা আমরা করতে পারিনি সেটা করে দেখাই। এবং সেজন্য আমি জনগণকে বলবো যে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, এবং বড় বড় রাজনীতিবিদ যারা আছেন সম্মানিত সবাইকেই বলবো যে ভালো কিছুর জন্য অপেক্ষা করছি, কারণ অপেক্ষার একটা শেষ বা সময় আছে। তো নিঃসন্দেহে খুব শীঘ্রই একটা ভালো কিছু আমরা পাবো, সেটাই আশা করছি। কারণ এভাবে আসলে চলতে মানে পারাটা ঠিক না, বা নিজেকেও মেনে নিতে পারছি না যে কেন আমরা এভাবে বসে থাকবো। আমাদের দেশে বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে, এটা আমাদের আসলে সাধারণ জনগণ হিসাবে আমাদের কাউরই কাম্য নয়। আমি মনে প্রাণে চাইবো, এবং আমি এতটুকু বলবো যে আমার সাথে হয়তো সাধারণ জনগণও একমত হবেন যে এই রাজনৈতিক অস্থিরতা থেকে বের হওয়ার একটিমাত্র উপায় আছে, যে সরকার এবং বিরোধী দল যদি একত্রে বসে যদি তাদের একটা সমঝোতায় আসে। আসলে আমরা যারা বিজ্ঞাপন বানাই এবং বিজ্ঞাপনের সাথে যারা যেই ভাবে আসলে জড়িত, রাজনৈতিক এই অবস্থায় আসলে আমাদের তো আসলে কাজ করতে হবে। আমরা যদি আসলে কাজ না করতে পারি, আমরা যদি শুটিং করতে না পারি, দেন আমাদের পরবর্তী যে ধাপগুলি পোস্ট করব আমরা, অন্যান্য যেই কাজ, সেই কাজগুলি তখনই করতে পারবো না। দেশের এই অবস্থা থাকলে আসলে কখনোই সম্ভব না। আমরা হয়তো শুটিং করতে পারছি না, আমরা হয়তো লোকেশন রেকি করতে পারছি না, মানে আমরা কোনো যে একটা ডিসিশন নেব কোনো কাজ করতে, কারণ আমরা অস্থিতিশীল অবস্থায় কি হতে পারে। রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে এটাই আমার আবেদন, জনগণের জন্যই কিন্তু তারা আসলে কাজ করবেন। একটা দেশে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে যদি আসলে দেশের মানুষেরই ক্ষতি হয়, তখন কিন্তু আসলে এটা একেবারেই কাম্য না। রাজনীতি চলবে, সুস্থভাবে রাজনীতি চলবে, কেউ বিরোধী দল হবেন, কেউ সরকারি দল থাকবেন, দেশ এগিয়ে যাবে। কারো ক্ষতি না করে যদি আসলে আমরা রাজনীতি করতে পারি, এর চেয়ে বড় চাওয়া রাজনীতিবিদের কাছে আর নেই। মানা ভাই, সর্বশেষ যার বক্তব্য রাজনীতিবিদদের, তা আমাদের এই চারজনের মধ্যে আপনি কি রাজনীতিবিদ একমাত্র? আপনি সবার রিয়াকশনটা সম্পর্কে যদি সংক্ষেপে বলেন। আমি রাজনীতিবিদ কিন্তু কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, এবং
ওই অর্থে রাজনীতির উপরে আমার কোনো নিয়ন্ত্রণ দূরের কথা কোনো প্রভাবও নেই। ব্যক্তি হিসেবে যদি একজন ব্যক্তিত্ব বলা যায় আমাকে, তাহলে সেই হিসেবে একটা বিচারবোধ আছে, সেটার কথা আমি বলতে পারি। এর মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন। অন্যান্যরা যেগুলো বলেছেন এগুলো হচ্ছে খুবই ধরেন সাধারণ ভালো মানুষের, পেশাজীবীর কিছু আকাঙ্ক্ষার কথা আন্তরিকভাবে বলেছেন। একটা গণতান্ত্রিক দেশ হলে এই সমস্ত কথার বিশেষ মূল্য থাকবার কথা। যে কোনো নেতা কি চাইবেন, জনগণ তার পক্ষে থাকুক। এরা তো জনগণের প্রতিনিধি এক অর্থে। এরা কেউ বিজ্ঞাপন বানায়, কেউ অভিনয় করে, এদেরকে মানুষ চেনে, মানুষ এদেরকে একভাবে ভালোবাসে। এরা টিভিতে যেটুকু কথা বললো সেটুকু কথার কেউই কোনো বিরোধিতা করবে না। একজন রাজনৈতিক নেতা এই কথাটার মূল্য দেবে, কিন্তু এরকম মূল্য দেবার মতো রাজনৈতিক নেতৃত্ব দেশের মধ্যে নাই। আর যেটা ফারুকী বললেন সেটা খুবই চমৎকার কথা। আমি মনে করি যেটা একেবারে গণতন্ত্রের যেটা মূল ভিত্তি, এটা গণতন্ত্রের নির্যাস বলেন। তাই ওই যে ভোল্টারের কথা যেটা ছিল, আমি তোমার কথার সাথে একমত হতে না পারি, কিন্তু তুমি যেটা বলতে চাও সেটা বলতে দেওয়ার জন্য আমি প্রয়োজন আমার জান দিয়ে দিতে পারি। আরে আমি আরো জান নিয়ে নিচ্ছি, বেটা তুই বলিস কেন সব কথা আমার বিরুদ্ধে? একদম সম্পূর্ণ এটা উল্টা ঘটনা। এবং এতই হিংসাত্মক প্রতিহিংসাপরণ রাজনীতি হয়ে গেছে। আমি একটা কনক্লুশন বলি, আমার কাছে মনে হয় কি, মনে হয় না যে মাতসন নাই চূড়ান্ত জায়গায় চলে যায়, তারপরে কিন্তু যেতে পারে না, বন্ধ হয়। আমাদের এই মানে বিভৎসতা, এই হিংস্রতা, এই নারকীয়তা তার চূড়ান্ত জায়গায় চলে এসেছে। হ্যাঁ, এটা ওই যে খাদের কাছে গেছে, এটা পড়ে ডুবে যাবে, আবার নতুন যাত্রা শুরু হবে, হবেই এরকম আমার কাছে মনে হয়। আশরাফ কায়সার, এই আমাদের সেলিব্রিটি যারা বললেন তাদের কথা যদি একটু না, প্রথমত যে সমাজের সাধারণ মানুষের বা বাংলাদেশের সাধারণ নাগরিকদের যে মতামত তারই অনুরণন, এবং এই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিন যে যেখানে যাই, যার সাথে কথা বলি, এটি আমরা শুনতে পাই। এবং দুর্ভাগ্য হচ্ছে যে রাজনীতিবিদরাও যে এটি শুনতে পান না তা কিন্তু না, কিন্তু সেটি তারা ইন্টারনালাইজ করেন না, তারা ভেতরে নেন না। কেননা আমরা বাংলাদেশে কিন্তু রাজনীতি কতটা দেখছি আর কতটা দলবাজি দেখছি, এর মধ্যে একটা পার্থক্য টানা দরকার। কেননা রাজনীতিতে যখন একজন মানুষ সমাজের অত্যন্ত উচ্চ মার্গের একটা চিন্তা, অথবা সে চেষ্টা করবে দেশকে এগিয়ে নিতে, জনগোষ্ঠীকে এগিয়ে নিতে, অথবা দেশের ভিতরে বিভেদ কমিয়ে আরো সামনের দিকে তাকাতে, বাংলাদেশের রাজনীতি তো একাডেমিক এই ডেফিনেশনের ধারে কাছেও নাই। বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে যে আপনি ক্ষমতায় কত সহজে যেতে পারেন এবং তার সাথে যুদ্ধাপরাধীদেরকে সাথে নেবেন নাকি স্বৈরাচারকে সাথে নেবেন, এরকম একটি প্রতিযোগিতা হতে পারে। বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে আমরা ক্ষমতায় থেকে আমরা নির্বাচিত স্বৈরাচারের মতো ব্যবহার করতে পছন্দ করি, এবং গত 20 বছর আমরা তাই দেখছি। পদে পদে আমরা দেখছি যে নির্বাচনের পর থেকে তাদের যে নিয়ন্ত্রণ নাই জনগণের কোনো, তাদের উপরে, এটি বাংলাদেশের রাজনীতিকে আরো বেপরোয়া করে ফেলছে। ফলে বাংলাদেশের রাজনীতির যে ডেফিনেশন, সেটা বাংলাদেশি ব্র্যান্ডের একটি রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে তবে গত 3 মাসের যে রাজনৈতিক অস্থিরতা, অথবা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাইদির রায়ের পর থেকে যে নাশকতা শুরু হওয়া, বাংলাদেশের মানুষ যদি এখন হঠাৎ করে রাজনীতি বিমুখ হয়ে যায় এটিকে রাজনীতি ভেবে, তাহলে কিন্তু খুব বেশি দোষ দেওয়া যাবে না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বুদ্ধিজীবীদের এবং যারা 1/11 কি সিপিডির সম্মেলনে গিয়েছিলেন তাদেরকে বলছেন যে তারা নাকি ষড়যন্ত্র করছেন, কিন্তু আসলে রাজনীতিবিদরাই ষড়যন্ত্র করছেন। তারা আত্মঘাতী রাজনীতি করছেন, যেই রাজনীতিতে তিনি নিজেই নিহত হয়ে যেতে পারেন, যেই রাজনীতিতে তার অস্তিত্ব সংকটে পড়তে পারে। এবং খাদের কিনারে গিয়ে প্রতিপক্ষ পড়বেন না তিনি পড়বেন, এটি কিন্তু আসলে ওই খাদের মুহূর্তটি সিদ্ধান্ত দিতে পারে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আত্ম উপলব্ধি করতে হবে, এক ধরনের রিয়ালাইজেশনে আসতে হবে যে আমরা অন্তত প্ল্যাটফর্মটাকে নাড়িয়ে না দিই, কারণ এই প্ল্যাটফর্মেই কিন্তু বিকাশ হবে। সেটি আজকে গণতন্ত্র যদি নির্বাচন কেন্দ্রিক হয়, তারপরে গণতন্ত্র হয়তো সুশাসন কেন্দ্রিক হবে, তারপরে যেমনটি মঞ্জু ভাই ড্র করছিলেন হয়তো দুর্নীতি মুক্ত হবে, কোনোদিন হয়তো জনগণের পক্ষের রাজনীতি হবে। এরকম একটি রোডম্যাপ যদি আমরা দেখি, তার সূচনাতেই যদি আমরা 23 বছর ধরে সংঘাতে লিপ্ত থাকি, তাহলে এই রাজনীতির ডেফিনেশন, যেমন করে আমার তরুণ বন্ধুরা অন্য স্টুডিওতে বসে রয়েছেন, ওদের চোখের দিকে তাকালে যে আশাবাদ দেখতে পাই, যে স্বপ্ন, যে ঝিলিক দেখতে পাই, সেটি তো রাজনীতির অঙ্গনে দেখতে পাচ্ছি না। কাজেই তার মানে হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশের অন্য সব সম্ভাবনার সাথে রাজনীতি কিন্তু এখন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশের সামাজিক ইন্ডিকেটরগুলো কি বলছে, বাংলাদেশের নারী প্রগতি কি বলছে, বাংলাদেশের সেই মানুষগুলো $14 বিলিয়ন পাঠায় যাদেরকে আমরা কেউ রেকগনাইজ করি না, যারা বিদেশে যায়, যারা প্রবাসে থাকে। কাজে রাজনীতিবিদদের কথা কি ছিল? রাজনীতিবিদদের কথা ছিল সমাজের এই প্রবণতাগুলোকে আরো এগিয়ে দিবেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছেন, তারা মানুষের জীবন কেড়ে নিচ্ছেন, তারা
কারো গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছেন, অথবা সংবিধানের নামে এক ধরনের অমীমাংসিত একটি সমঝোতার কথা বলছেন, এটি কোনোটিই কিন্তু সমর্থন করছে না সাধারণ মানুষ। ভাবার কোনো কারণ নাই যে মানুষ এক পক্ষকে করছে আরেক পক্ষকে করছে না, কখনো পাল্লা এদিকে ভারী কখনো পাল্লা ওইদিকে ভারী। কিন্তু যেটি দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরকম অগ্রসরমান একটি দেশের জন্য এরকম পেছনমুখী একটি রাজনীতি আমাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে, এবং এই সুযোগ যদি কেউ নিতে চায় তার বুদ্ধিজীবীদের সাথে সম্পর্ক স্থাপন করা জরুরি হবে না। রাজনীতিবিদরা নিজেরাই যেমন করে তারা 1/11 জন্ম দিয়েছিলেন, 1/11 জন্ম বাংলাদেশে জনগণ করেনি। বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক কোনো জেনারেলকে গিয়ে বলেননি ক্ষমতা নিয়ে নেন, এবং তার কথা শোনারও কোনো কারণ নাই। কিন্তু রাজনীতিবিদরা এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে এক ধরনের আন্তর্জাতিক যোগাযোগের এবং জেনারেল মিলিটারির মাধ্যমে তারা ক্ষমতা নিতে পারেন। এই পরিস্থিতি যে আগামীতে তৈরি হবে না তার গ্যারান্টি রাজনীতিবিদরা পেয়ে দিচ্ছেন। দেখুন, যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি তারা আমাদেরকে অনিশ্চয়তায় ফেলছেন, তারা প্রতিদিন আমাদেরকে সংঘাতমুখর সকাল উপহার দিচ্ছেন এবং ক্ষমতার হস্তান্তরের অনিশ্চয়তা দিচ্ছেন। এর চেয়ে ভালনারেবল সময় বাংলাদেশ খুব বেশি পার করেছে কি, এই প্রশ্ন কিন্তু এখন আসবে। আবার আপনার কাছে আসি, তবে একজন সেলিব্রিটি সম্ভবত প্রশ্ন করতে চান। আচ্ছা, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আমি গণতন্ত্র জাদুঘরের দিকে যাচ্ছে এই কথাটা একটু ফেরত আসতে চাই, যেটি একজন তরুণ প্রজন্মের ছাত্র বলেছেন এবং মান্না ভাইও তাকে সমর্থন দিয়েছে। আমি মনে করি না গণতন্ত্র জাদুঘরের দিকে যাচ্ছে, কেননা গণতন্ত্রের পথটা সুগম না, এটা খুবই টার্বুলেন্ট। প্লেন যখন একটা পকেটে পড়ে, টার্বুলেন্সে আমরা পড়ি, অনেকক্ষণ থাকে, ওইটুকু সময় আমার মনে হয় যে অনেক বড় সময়, এবং বাংলাদেশ কিন্তু ঠিক ওরকম একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এটার বড় যে বিষয়টা, যে গণতন্ত্রকে যদি আমি সেপারেট করে ফেলি অন্যান্য বিষয় থেকে, যে দেশের অন্যান্য যে বিষয়গুলো ঘটছে, বিশেষ করে যুদ্ধাপরাধী বিচার, বা আমরা যে 71-এর স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম যে আমরা অনেক ইস্যু সেটেল করে ফেলেছি, সেই ইস্যুগুলো আসলে সেটেলড হয়নি 9 মাসের যুদ্ধের পরে। এবং 75-এর পরে আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকার এসছে, তখন কিন্তু গণতন্ত্র ছিলই না, এবং গণতন্ত্রের চর্চা 90-এর অভ্যুত্থানের পর থেকে শুরু হয়েছে। সেজন্য এত তাড়াতাড়ি গণতন্ত্রকে আমি জাদুঘরে পাঠাতে রাজি না। আমি মনে করি যে গণতন্ত্রের সবচেয়ে বড় যে সূচকগুলো আছে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের মানুষ কেমন আছে। আমি কিছুদিন আগে ব্রাসেলসে গিয়েছিলাম, ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ইনভাইটেড হয়েছিলাম। একেবারে এককভাবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির উপরে বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। সেখানে আমি বলেছি, দেখো আজকে আমি বাংলাদেশের একটি নারী এখানে এসছি, এবং এই কারণে, এই মেধার জন্য, এবং আমি যেহেতু পাকিস্তান নামক রাষ্ট্রটার মধ্যে নাই, আমি তাহলে একটা হায়ার ডিভিশন ক্লার্ক হতে পারতাম হয়তোবা, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটা জন্ম হয়েছে বলে এবং গণতন্ত্র সুসংগত হয়েছে বলে, নারীর ক্ষমতায়ন হয়েছে বলে, আমি আমার মেরিট সবকিছুর মাধ্যমে, আজকে লেখাপড়া করার মাধ্যমে, আমি তথ্য কমিশনারই হয়ে যাই হই, আমি এই জায়গাটায় এসছি। বাংলাদেশে অনেক নারী আসছে, কারণ পুরা জনসংখ্যার 50%ই হচ্ছে নারী, তাদেরকে তো আমি দূরে ঠেলে রাখতে পারবো না। যেভাবেই আমি যুদ্ধাপরাধীদের যে ইস্যুটা, সেটা কিন্তু আমাদেরকে রিজলভ করতেই হবে, এবং এটার সাথে আমি মনে করি গণতন্ত্র অত্যন্ত গভীরভাবে জড়িত। আমার গণতন্ত্রকে সুসংগত করতে হলে এটা করতেই হবে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, উনিও নিশ্চয়ই চান, কিন্তু ওনার এই জোটের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে কোনো কোনো জায়গায় রাজনৈতিক কূটকৌশলে পড়ে উনি সেখান থেকে বের হতে পারছেন না, বা কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে। এবং এই কারণে বাংলাদেশে আপনি দেখবেন যে আমরা অনেকবার অনেক ধরনের পুস্তক এই ছাত্রদের হাতে তুলে ধরেছি, যার ফলে বিভ্রান্তিকর ইতিহাস দিয়েছি, যার ফলে এই দেশে ছেলেমেয়েরা কিন্তু খুব যে দেশপ্রেমিক হচ্ছে তা না। আজকে আমার একটা বন্ধু বলছিল যে আমি আমার বাচ্চাদেরকে স্কলারশিপ থেকে সরিয়ে পাবলিক স্কুলে দিব, কেননা তুমি আমাকে বলো বন্ধু যে আমাদের বাচ্চারা যদি ওই ইংরেজি বিদ্যালয়ে পড়তে থাকে তারা কেউ দেশপ্রেমিক হবে না। এটা কিন্তু অনেক মানে অর্থে সঠিক। সেটা এই ছেলে মেয়েগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, তুমি তোমার সঠিক ইতিহাসটা পড়ো, গণতন্ত্র মোটো জাদুঘরে যায়নি। আর একটা বিষয় আমি আসতে চাই, রাজনীতিবিদদেরকে আমরা আজকে এখানে অনেক কিছু বললাম, সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিচ্ছি, কিন্তু আমি সব রাজনীতিবিদদের ব্যাপারে সাধারণীকরণ করব না। বাংলাদেশে এখনো অনেক রাজনীতিবিদ আছেন যাদেরকে আসলে রাজনীতিবিদ হিসেবেই মূল্যায়ন করা হয়নি। কেন করা হয়নি? এই পুঁজিবাদী সমাজে
যার বেশি পুঁজি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে। আমি দেখছি উনি মেম্বার অফ দি পার্লামেন্টও, উনি অ্যাপারেল ইন্ডাস্ট্রির মালিক, উনি আপনাদের চ্যানেলেরও মালিক, উনি একজন পত্রিকারও মালিক। তাহলে সেই জায়গায় সে দেশে কি হবে? সেই সঠিক রাজনীতিবিদটা কি দাঁড়াতে পারছেন? কেন সে তো একটা অল্প পুঁজির মানুষ, সে সৎ, তার তো মাসল পাওয়ার নেই, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। সে তো ওই রাজনীতিবিদদেরকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আমি সাতক্ষীরা গিয়েছিলাম, আমি দেখেছি যে এই যে আপনার সহিংসতা সংঘর্ষ, এগুলো সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের নেতারা, যাদের কিচ্ছু নাই হাঁস মুরগি পালন করা ছাড়া। কিন্তু মিডল রেঞ্জের নেতারা পালিয়ে গেছে, আর তার উপরের নেতারা ঢাকা শহরে এসি রুমে বসে আছে। কেন? বিএনপির নেতারাই বা কোথায়, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের নেতা? কেন তারা এলাকা ছেড়ে পালিয়ে বসে আছে? এখন তারা যেতে শুরু করেছে, যেহেতু সেখানে সেনাবাহিনী গেছে, যৌথ বাহিনী গেছে, সেখানকার জনগণ অত্যন্ত ক্ষিপ্ত। সে তারা এই ধরনের রাজনীতিবিদ দেখতে চায় না, তারা অপরচুনিস্ট রাজনীতিবিদ দেখতে চায় না। আর ফারুকীকে আমি অভিনন্দন জানাই, আমি তার ভীষণ বড় একটা ফ্যান, তার ফিল্মের। এবং সে কিন্তু একটা বড় বিষয় নিয়ে এসছে, সেটা হচ্ছে বিভাজন। বিভাজন কিন্তু শক্তি। আমরা মনে করি আপনার সাথে আমার মত মিলবে না, ওকে, নাথিং ডুইং, নো, এইটার মধ্যে কিন্তু দেশ এগোচ্ছে। আজকে যদি আমরা 5 জন লোক এক কাপড় পরে বসতাম, তাহলে দেখতে কেমন লাগতো? সেটা হেটারোজিনিটিটাকে আমাকে স্বীকার করতে হবে। এবং সেই জন্য আমি, যারা তারকারা কথা বলেছেন আমি একমত, বিজ্ঞাপনদাতা বলেছেন, কিন্তু উনি তবুও খেতে পারবেন। আপনারা চিন্তা করেন দিনমজুরদের কি অবস্থা, একটা সিএনজি চালকের কি অবস্থা, একটা যারা কিনা ঢাকার শহরের বাইরে আছে, ঢাকাটা তো একটা ড্রয়িং রুম, ঢাকার বাইরে যে 67টা জেলা, সেখানে কি অবস্থা? সেই জন্য আমরা নিরসন চাই। আমি আশা করি যে নির্বাচনের পরে আমরা, আমাদের মধ্যে টনক নড়বে সবার, আমরা একটা জাতীয় ঐক্যের জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। মঞ্জু ভাই, আপনি যদি একটু মূল্যায়ন করেন আমাদের সেলিব্রিটিদের আলোচনাগুলো। হ্যাঁ, ফারুকী, ওপি, লারা, বিপুল, শিল্পী সাহিত্যিক বা সৃজনশীল মানুষরা তারা আমাদের চেয়ে একটু এগিয়ে থাকেন, হ্যাঁ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ। ফলে তারা যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের সবারই মনের কথা। তার সঙ্গে আমি শুধু এইটুকু যুক্ত করতে চাই যে রিয়াল পলিটিক্স বা কখনো কখনো অনেক কঠিন বাস্তবের মুখোমুখি সমাজকে হতে হয়, দেশকে হতে হয়। সেই সময় ঠিক আপনার গণতন্ত্র সম্পর্কিত পাঠ্যপুস্তকের ভাষা প্রয়োগ করলে কাজ হয় না। আর সাদেক আপার সঙ্গে আমি একমত পোষণ করছি যে গণতন্ত্র জাদুঘরে যাওয়ার বিষয় নয়। গণতন্ত্র মানুষের এমন একটা শাসন পদ্ধতি যে একে সবসময় পরিশীলিত করতে হয় এবং সবসময় অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হয়। যেসব দেশে গণতন্ত্র আদর্শরূপ ধারণ করেছে বলে আমি মনে করি, সেই আমেরিকাতে এখন যদি কেউ প্রশ্ন করে যে আপনার নাগরিকদের টেলিফোনে আড়ি পাতা কি গণতন্ত্র, অথবা অ্যাসাঞ্জ এবং স্নোডেনকে ধরে জেলে পড়া কি গণতন্ত্র, তাহলে এই প্রশ্ন খুব ভ্যালিড। আমি এই সুযোগ নিয়ে আমার পুরনো ভুলে যাওয়া কথাটা একটু বলতে চাই। তখন যে বলছিলাম যে দুই দলের মধ্যেই দুর্নীতি আছে, সেই প্রসঙ্গে বলছিলাম, দেখুন এই অনাদর্শিক নির্বাচনটা, যে নির্বাচনটা আমরা পছন্দ করছি না কিন্তু হয়ে যাচ্ছে, সেই নির্বাচনেও আমার দুঃখ হলো যে আওয়ামী লীগের এই একতরফা নির্বাচনে আরো কিছু ভালো করার ছিল, সেটা তারা করেননি। তার দুটি বিষয় হচ্ছে, একটা হলো মনোনয়ন, অত্যন্ত বাজে ধরনের লোকজনকে তারা মনোনয়ন দিয়েছে। যেহেতু নির্বাচনের প্রার্থী, সেজন্য আমি নাম বলবো না, একটি শহরে সবচেয়ে বেশি বিতর্কিত, হ্যাঁ, সবচেয়ে বেশি সমালোচিত, মানুষ আতঙ্কে থাকে, গডফাদার বলে, তাকে দিতেই হবে মনোনয়ন। আর হানিফ সাহেব এখন একজন জামাতকে যে ফুলের মালা দিয়ে এই সময়, এইরকম একটা সময় দলে নিচ্ছেন, এটা আওয়ামী লীগের ভেতরের একটা ভয়াবহ দুর্বলতা গুলো প্রকাশ করে। তারা মনোনয়নের ক্ষেত্রে যখন একতরফাই নির্বাচন, কেমন সেখানে তারা 20 জন 25 জন 30 জন ভালো আদর্শ স্থানীয় ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দেখাতে পারতেন না যে আমরা সত্যি ভবিষ্যতে ভালো চাই, আমাদের দলটাকেও ভালো করতে চাই, দেশের গণতন্ত্রও ভালো করতে চাই, সেটাকে তারা দেখাতে পারতেন না। আরেকটি হচ্ছে যে কয়টা জায়গায় আপনার এই ভোটের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। দেখুন, যে আন্দোলন নিয়ে আমরা বিএনপির এত সমালোচনা করেছি, সেই বিএনপি কিন্তু এই আন্দোলনে একেবারে একাট্টা আছে। অনেক চেষ্টা করা হয়েছে কিছু কিছু লোককে নির্বাচনে নিয়ে আসার জন্য ছুটিয়ে আনতে পারেনি, কিন্তু
আমি বলবো যে এটা পজিটিভ ওই দলের জন্য যে তারা একত্রিত আছে। আর আওয়ামী লীগ তাদের এই দুর্দিনে একজন আরেকজনের বিরুদ্ধে আছে, এগুলো আমার দুঃখের কথা। আর মান্না ভাইকে আমি খুব একজন ভালো ছাত্রনেতা মনে করি। মান্না ভাইয়ের একটা কথায় আমি একটু চমকে উঠছি ভিতরে, সেটা হলো যে জামাতকে ছাড়ুন এ কথা বলার আওয়ামী লীগকে, কথাটা শুনে আমি সত্যি একটু ভিতরে চমকে উঠেছি। কেমন? সেটা হচ্ছে যে জামাত আমরা তার পূর্বাপর ভূমিকা জানি, আর এখন যুদ্ধাপরাধের বিচারের রায়গুলোর মধ্যে যে জামাতে ইসলামীকে দলগতভাবে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, এবং যখন প্রশ্নটা আসছে যে তাদেরকে আইনত সুবিধা দেওয়া যায় কিনা রাজনীতি করার, আমি অবশ্য ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করার বিপক্ষে, সেটা অন্য বিতর্ক। সেই জামাত সম্পর্কে আর এই যে আন্দোলন, আমি দুটি কথা বলি, কালকেও বলেছি এক জায়গায়, সেটা হচ্ছে গণ আন্দোলন খেয়ে ফেলেছে সহিংসতা। আর এই গণ আন্দোলনের যে ইস্যু, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই ইস্যু খেয়ে ফেলেছে যুদ্ধাপরাধীদের বাঁচানোর ইস্যু। কাজেই বিএনপির কিছুই নাই এখন, মানে টেকনিক্যালি গণতন্ত্র নাই, ইস্যু হিসাবে এটা কোনো আন্দোলন না। সেই পরিস্থিতিতে আপনার এই ঘটনাগুলো ঘটছে। জি, আমরা কয়েকটা SMS নিয়ে আমরা আবার একটু, দুজন শিক্ষার্থী আছেন, প্রশ্ন করবেন। আছেন, আওয়ামী লীগের মধ্যে একজনও কি ভালো এবং মেরুদণ্ড সম্পন্ন লোক নেই যিনি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থাটা বোঝাতে পারেন? দল কানা, নব্য চামচা এবং নষ্ট বাম, শেখ হাসিনারকে পচানোর জন্য এই নির্বাচন, এরকম একটি মন্তব্য আছেন। আমি একটু পরে আসছি, আমার মনে হয় আমি শিক্ষার্থীদের কাছে যাই। জি, এর পরের প্রশ্ন আহ্বান করছি। আমি মেহনাজ, ডিপার্টমেন্ট অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজনীতির নামে আমাদের দেশে পুরো দেশকে অচল করে দেওয়া হচ্ছে, এবং এই জন্য আমাদের অর্থনৈতিক, শিল্প, সংস্কৃতি সবকিছুই এর নেতিবাচক প্রভাব পড়ছে। এবং সম্প্রতি আমি এই প্রোগ্রামে একজন শিল্পীকে বলতে শুনেছিলাম যে তার এই শীতকালীন মৌসুমে অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো শো তার বাতিল হয়ে যাচ্ছে এই দেশের অস্থিতিশীলতার কারণে। এবং আমরা দেখি যে আরো একটা বিষয়, যে শীত মৌসুমে বিয়ের অনেক ধুম পড়ে, কিন্তু এই দেশের এই অবস্থার কারণে কমিউনিটি সেন্টারগুলোতে সেরকম বুকিং হচ্ছে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে মোজাম্মেল হোসেন মঞ্জু স্যারের কাছে, যে এই দেশের এই পরিস্থিতিতে যে রাজনৈতিক ভাষাগত আন্দোলনের ভাষায় পরিবর্তন কিংবা রাজনৈতিক কাঠামোতে কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা, যাতে করে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল আন্দোলনের নাম করে দেশকে অচল না করতে পারে। জি, মঞ্জু ভাই। ধন্যবাদ। মিনাজ নাকি কি নাম এই ইংরেজির ছাত্রীকে। হ্যাঁ, ভাষাগত, দেখুন একবার কে যেন একটা, আমি ঠিক তার প্রশ্নটা হয়তো পুরোপুরি বুঝতে পারিনি, একবার যেন কে বলেছিল রাজনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলছে আর কি। গণতন্ত্রের চেয়ে ভালো শাসন ব্যবস্থা এখন মানুষের দ্বারা উদ্ভাবিত কোন শাসন ব্যবস্থা আসলে নেই। এবং গণতন্ত্রের যে গলদগুলো আছে, আমরা পাঠ্যপুস্তকেও কিন্তু পড়েছি গণতন্ত্রের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এর ভালো দিক এবং খারাপ দিক, পরিমাণগত, গুণগত ইত্যাদি, মানে পৌর বিজ্ঞানেও এগুলো পড়ানো হয়েছে। তো সবকিছু মিলেই গণতন্ত্রই হচ্ছে এখন পর্যন্ত অনুশীলিত সবচেয়ে ভালো পদ্ধতি। আরেকটা হচ্ছে যে গণতন্ত্র যখন বিপদগ্রস্ত হয় তখন পেছন দিকে যাত্রা করে, মানে গণতন্ত্রকে সীমিত করে অথবা অনেকটা কর্তৃত্ববাদী বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এনে সেটা সমাধান করা যায় না। এই জন্য এটা হয়েছে যে গণতন্ত্রের বিপদ যখন উপস্থিত হয় তখন তার ওষুধ হচ্ছে আরো গণতন্ত্র, মানে যত উদারতার দিকে যাওয়া যায় তত। তবে অনেক সময় যে বলেছি যে বাস্তব রাজনীতির কারণে বিভিন্ন সময়ে উঠতি পড়তি, হ্যাঁ, বাম্পিং এগুলো থাকে। আর কাঠামোগত পরিবর্তন আমাদের এখানে কিন্তু আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান বিভিন্ন সময় একাধিকবার সংশোধনের ফলে অনেক সমস্যা তৈরি হয়েছে। এই নিয়ে আমাদের অনেক 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 কাজ করার আছে, যেমন 70 অনুচ্ছেদ, হ্যাঁ, তারপরে আমরা আবার অনেক সময় সামনে যাই পিছনে যাই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য একটা বিধান 2007-08 সালে করা হলো, আবার আমরা তার 5 বছর পরে আবার সেটা কেটে দিলাম।
ওই যে না ভোট ইত্যাদি, হ্যাঁ জি। ইত্যাদি হয়ে থাকে। কাজেই এটাও কিন্তু সচেতন নাগরিকদের একটা সার্বক্ষণিক মানে লড়াইয়ের এবং সজাগ থাকার বিষয়। কাঠামোগত কোনো বড় পরিবর্তন আমাদের সমাজে এই মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করি না, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানো, গণতন্ত্রের আরো বিকাশ সাধন করা এবং সত্যিকার গণতন্ত্র চর্চা করার জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র, সংসদে যাওয়া, সংসদে গিয়ে সেটার চর্চা করা, এই জিনিসগুলো বা গণতান্ত্রিক মানসিকতা অর্জন করা, এইগুলো হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় কাজ। খুব বড় ধরনের কাঠামোগত পরিবর্তন করার দরকার নেই, সংবিধানকে কিছুটা পরিশীলিত এবং গণতান্ত্রিক করার প্রয়োজন আছে। জি, পরের প্রশ্ন নেওয়ার আগে আমি খুব দ্রুত কয়েকটি এসএমএস পড়ে যাচ্ছি, যেটি পড়তে পারছিলাম না একটু টেকনিক্যাল সমস্যার কারণে। দর্শক লিখছেন যে দলকানা, নব্য চামচা এবং নষ্ট বাম রা শেখ হাসিনাকে পচানোর জন্য এই নির্বাচন করতে উৎসাহ দিচ্ছে বলেই আমার মনে হয়। নির্বাচনে অংশ নিচ্ছে 12 দল, কিন্তু আমরা জানি মহাজোটের সদস্যই রয়েছে 14 দল। তাহলে বাকি 2 দল কি সরকারের সঙ্গে নেই? প্রশ্ন। বাদল নামে একজন লিখছেন এটাকে নির্বাচন না বলে প্রধানমন্ত্রীর জেদ পূরণ বলা যায়। ঢাকা থেকে নাফিয়া খান লিখেছেন একটি নির্দিষ্ট শতাংশ ভোট কাস্ট না হলে নাকি নির্বাচন বাতিল হয়ে যায়। তাহলে 0% ভোট পেয়ে যারা নির্বাচিত হয়ে গেলেন তাদের এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? মাদারীপুর থেকে মোস্তফা কামাল রাজ বলছেন প্রধানমন্ত্রী টেলিফোনে সাড়া দিয়ে বেগম জিয়া যদি তখন আলোচনায় বসতেন আমার মনে হয় আজকের এই অবস্থা তৈরি হতো না। নরসিংদী থেকে মানিক লিখছেন এই সংবিধান সংশোধন কি কেবল আওয়ামী লীগের সুবিধার জন্য চিন্তা করে করা হয়নি? প্রশ্ন। পাবনা থেকে আলমগীর হোসেন খান লিখেছেন বিরোধী দলের নেতাদের কারাগারে রেখে কিংবা বাড়িতে বন্দি রেখে যে নির্বাচন হয় তাতে কি অবাধ নির্বাচন বলা যায়? ঢাকা থেকে ওয়াদুদ লিখেছেন মঞ্জু ভাই বললেন যে ম্যালেরিয়া সারানোর জন্য কুইনাইন দরকার। আমার প্রশ্ন, কুইনাইন না হয় জ্বর সারাবে, কিন্তু কুইনাইনকে কে সারাবে? পত্রিকায় আজ পড়লাম পেট্রোল বোমা বানাতে যে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী আটক হয়েছে। তাহলে কি তারাই বোমা মেরে বিএনপি জামাতের উপর দায় চাপাচ্ছে না? যারা দুর্নীতি করেন তারা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার সমর্থক হতে পারেন? মুক্তিযুদ্ধ কি দুর্নীতির বিরোধিতা করেই হয়নি? প্রশ্ন, খুব যৌক্তিক প্রশ্ন। সংবিধান আগে নাকি জনগণ আগে? আরেকজনের প্রশ্ন, শেখ হাসিনা কি এই নির্বাচন নিয়ে খুব সন্তুষ্ট? প্রশ্ন। এরশাদকে আমরা স্বৈরাচারী বলি, কিন্তু তার আমলেও কি বিরোধী রাজনীতিবিদদের এভাবে নির্যাতন করা হতো? প্রশ্ন। আপাতত এই প্রশ্ন আরো আসছে, দর্শক আমরা জানাবো ফাঁকে ফাঁকে। মান্না ভাই আপনার কাছে আসছে একটা প্রশ্ন নিয়ে। জি, পরের প্রশ্ন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমার কোশ্চেনটা মান্না স্যারের কাছে, যে আজকে বহুদলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, অথচ সংবিধানে বলা আছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া লাগবে। আজকে আমরা যে সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনটা করতে যাচ্ছি, সেই নির্বাচন করতে যেই সংবিধানটাকে লঙ্ঘন করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত আলোচনা হচ্ছে। আমরা যদি পর্যবেক্ষণ করি গত 15-20 বছর ইতিহাসে বাংলাদেশের, যে দল ক্ষমতা থাকে তারা সবসময় কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে, এবং যে দল বিরোধী দলে থাকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে যত আন্দোলন করে। এখন দুনো দলই আজকে এই দোষী বলা যেতে পারে। এখন আমরা যে দেখি যে দুই দলের এই দুই রকম অবস্থান, এক দল সরকারের পক্ষ গেলে একরকম কথা বলে, বিরোধী দলে গেলে আরেক ধরনের কথা বলে। এই অবস্থানগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম মূল কথাটা জবাব দিই, দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, বহুদলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এটা সম্ভবত আপনি একদম সাম্প্রতিক অবস্থা দেখে কথা বলছেন, যখন আবার গভর্নমেন্টকে একটু রিশাফল করা হলো। কিন্তু খেয়াল করে দেখলে আমরা দেখব কি যে এর আগেও যে গভর্নমেন্ট ছিল সেটা তো এক দলের গভর্নমেন্ট ছিল না, সেটাও ছিল বহু দলেরই, এই অর্থে সেটা জোটের গভর্নমেন্ট ছিল। এখন ওই জোটের মধ্যেই আছে, তার মধ্যে মঞ্জু বা কেউ কেউ যুক্ত হয়েছেন। এটা সংবিধান লঙ্ঘন করছে না। সংবিধান যেরকম করে বলে পঞ্চদশ সংশোধনী ফলো করেই নির্বাচনটা হচ্ছে, সেটা নিয়ে কোনো বিতর্কের ব্যাপার নেই। এটা সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু যাচ্ছে না। এটা হলো একটা প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু সবার আগে আমি মঞ্জু ভাই একটা কথা বলছি, ভাবছি এটা একটা জবাব দেওয়া উচিত, বিকজ মানে আমাকে ওনার উত্তর কি শেষ? শিক্ষার্থীর
প্রশ্নের উত্তর? বাকি যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো বিভিন্নভাবে আলোচনা হয়ে গেছে মনে করছি আমি, উনি যে আচ্ছা। প্রশ্নগুলো করেছেন আচ্ছা, তাহলে একটু তাদেরকে ধন্যবাদ দিই। সাউথ ইস্ট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী এই এত রাতে এসছে এবং আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্ন করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি মানব ভাই। আমি বলতে চাইছিলাম কি যে আমি যে কথাটা বললাম যে এই প্রশ্ন করবার আওয়ামী লীগ কে, এখন এটাকে যে কেউ জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই কথা বলবার কে। আওয়ামী লীগ সব ব্যাপারেই কথা বলতে পারে, তারা মেজরিটি পার্টি, তারা গভর্নমেন্টে আছে, তারা গভর্নমেন্টের পলিসি নিয়ে কথা বলবে, পার্টির পলিসি নিয়ে কথা বলবে, তাদের পলিসির মধ্যে সাজেশন থাকতে পারে, সেই হিসেবে তারা বলতেই পারে বিএনপিকে যে তোমরা জামাত ছাড়ো। আমি তারপরে বলছি তারা বলবার কে, সাথে সাথে আমি যুক্ত হয়েছি আপনি বলতে পারেন, পাবলিক বলতে পারে, আমি বলতে পারি। এটাই বলার মানে হচ্ছে যে তাদের মুখে এটা মানায় না, এইটা আমি মূল কথা বলছি। কারণ তারা জামাতকে সাথে নিয়ে যেমন আন্দোলন করেছিল, সরকার হয়তো জানি ঠিক আছে, কিন্তু জামাত যে রাজনীতির চর্চা করে অনেকটা সেই ধরনের রাজনীতি, ধর্মের ভিত্তিতে রাজনীতিকে তারাই প্রশ্রয় দিচ্ছে, রাষ্ট্রধর্ম তারাই রেখেছে, এবং সংবিধান যেটা ধর্মকে উঠিয়ে দিয়েছিল এই সংবিধানের মধ্যে থেকে আদালতের রায়, সেটা তারা আবার পুনঃস্থাপন করেছে। এই সব কিছু মিলে আমি বলছি যে এই কথা বলবার কোনো মানে নেই তাদের, এটা আমি মনে করি যে জাস্টিফাইড। তার সাথে আমি যুক্ত করছি, দেখেন এই যে একটা ঘটনা নিয়ে আমরা কথা বলছি, এইবারে যাদেরকে তারা নমিনেশন দিয়েছে, খানিকটা মঞ্জু ভাই বললেন না আরো বেটার করতে পারতো। বেটার করবে কি, এই নির্বাচনের মধ্যেও চাঁদাবাজি হয়েছে বলে আমি শুনেছি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, শুনেছি, প্রমাণ দিতে পারবো না, কিন্তু এই প্রমাণ যে কেউ দিতে পারবে যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে তাদের মধ্যে সুস্পষ্ট রাজাকার আছে, তারা আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছে। আমি দুটো তিনটে জায়গার কথা এখনই বলতে পারি, বলছি না যে জোট রক্ষা করবার জন্য তথ্য অধিকার আইন ব্যবহার করে জানতে হবে আপনার কাছ থেকে, তথ্য অধিকার আইন ব্যবহার করে জানতে হবে। আচ্ছা, তথ্য অধিকার আইন ব্যবহার করবার দরকার নেই, আমি দুইজন নাম আপনাকে বলে দেবো, সেই এলাকায় আপনি চট্টগ্রামে খোঁজ দেন সাতকারিতে কি হচ্ছে, একটা জায়গা বললাম, আরো জায়গা আপনিও জানেন, হয়তো বলতে চাইবেন না এখন। আমি বলছি যেভাবে জোট এর সাথে ভেঙে এটা রক্ষা করবার চেষ্টা হলো, সেই দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন আছে তাদের মধ্যে চিহ্নিত রাজাকার আছে বলে সেই দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাহলে সবকিছু মিলে দাঁড়াচ্ছে কি, আমি ধরেন ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির মতো দল যদি আগে থাকতেই জামাতকে বাদ দিয়ে আন্দোলন করতো তাহলে এটা তাদের জন্য ভালো ছিল। এই কারণেই আন্দোলনটা হতে পারেনি, যেহেতু জামাত এসছে এবং বোমাবাজি করেছে, এটা একটা অংশ আমি বলছি, কিন্তু নিশ্চিতভাবে সরকার এই আন্দোলন করবার জন্য সর্বাত্মক আপনার আক্রমণাত্মক এবং হিংসাত্মক কাজ করেছে। সরকারের পক্ষ থেকেও নির্যাতন নিবর্তন যথেষ্ট করা হচ্ছে, সেগুলো আন্দোলন দমানোর জন্য সেটাও একটা কারণ। সেই ক্ষেত্রে আমি বলছি যে যদি বিএনপি আলাদা থাকতো তাদের পজিশনটা ভালো থাকতো, আমি মনে করি যেটা একটা সঠিক বক্তব্য। বিএনপি যদি জামাত থেকে বেরিয়ে আসে তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, একটা মুক্তিযুদ্ধের পক্ষের ধারা অব্যাহত থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগ যখন বলছে তখন আমি সেটা আন্তরিকভাবে বলা মনে করছি না, এই কারণে আমি এই কথাটা বলছি। নাহলে তারা বলতে পারবে না তো আমি মাহমুদ রহমান মান্না একা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে লাভ কি আছে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, একদম আমাদের খুব বেশি সময় নেই, আমরা একটা শেষ পর্যায়ে আমরা করি যে একটা সিভিল সোসাইটির একটা বক্তব্য বা একটা আমরা দেখেছি কয়েকদিন আগে যে সিপিডি সহ 4টি সংগঠন মিলে তাদের একটা আহ্বান ছিল যে 5 তারিখের নির্বাচন স্থগিত করার ব্যাপারে। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই আবার পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা হঠাৎ করে সক্রিয় হলেন এবং দৌড়ঝাঁপ করছেন, দুই পক্ষের কাছেই গেছেন। তো এটা কি মনে হয় যে মানে মানে সাদিক হালিমা আপনার কাছে আসি যে এটার কোনো সুবাতাস বা কোনো ভালো কোনো বার্তা দিচ্ছে কিনা এই শেষ মুহূর্তের এই কূটনৈতিক তৎপরতা? না, আসলে এই মুহূর্তে আর আমার মনে হয় না এই তাদের ভূমিকা নিয়ে বেশি কিছু বলার আছে। এবং আমি জাস্ট একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারানকো তো কয়েকবার বাংলাদেশে এসছে এবং উনি কিন্তু কোনো সময় বলে যায়নি, বা যারা কূটনীতিকরা দৌড়ঝাঁপ করছে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বলেননি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারবেন না। তারা সবসময় বলেছেন যে তোমরা সংলাপে বসো, সমঝোতায় বসো। আমি ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়েছি, তো সেখানেও তারা বলেছেন যে বয়কট ভায়োলেন্স, গো ফর ইলেকশন। এটাই ছিল তাদের লাস্ট স্টেটমেন্ট। এবং পার্টিসিপেটরি ইলেকশন, সর্বদলীয়, সবাই যেন অংশগ্রহণ করে। তো সেই জায়গায় তারাও কিন্তু প্রাধান্য দিয়েছে ডায়ালগকে। এবং আমরা এখন অনেকেই বলছে যে আমরা বন্ধুহীন হয়ে পড়ছি ইত্যাদি ইত্যাদি। তো আমরা আসলে কাদের থেকে বন্ধুহীন হয়ে পড়ছি? 71 সালে যাদের ভূমিকা আমাদের বিরুদ্ধেই ছিল, ইউএসএ, চীন, তাদেরকে নিয়ে আমরা এখন অসম্ভব চিন্তায় পড়ে গেছি। এটা ঠিক, আমরা গ্লোবালি ইকোনমিক্যালি আমরা রিলেটেড এবং আমরা জানি যে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমার অনেক বন্ধুই আছে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা বলছে যে প্রায় 10 লক্ষ শ্রমিক হয়তো বেকার তো পাবে, বেকারত্বের দিকে এগুচ্ছে, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে,
রেমিটেন্সের পরিমাণ প্রায় 1 বিলিয়ন কমে গেছে। এই 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 প্রেক্ষাপটটা অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন একটি পার্টি, ঐতিহ্যবাহী পার্টি, তারা নিশ্চয়ই 5ই জানুয়ারির পরে সবচেয়ে আগে যে বিষয়টিতে আমাদেরকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে অর্থনীতি এবং নিরাপত্তার বিষয়টি এবং যুদ্ধাপরাধী বিচার। এবং আমি জানি যে সামনে হয়তো বা আমাদের আরো বেশি একটা মানে আমি আসলে হ্যাপি নিউ ইয়ার এভাবে কাউকে বলিও নি এবার, কারণ আমার মন থেকে আসছে না। আমরা চাচ্ছি সবাই ভালো থাকতে। যারা আপনার সেলিব্রিটি থেকে এসেছে তারা বলেছে তারা একটা শ্রেণীকে তারা এখানে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু তাদেরকেই আমি বলবো যে তাদেরকে অন্যান্য শ্রেণীর মানুষের কথা ভাবতে হবে। আর নাগরিক সমাজের আহ্বায়ক তো আমাদের সাথেই আছেন আজকে অতিথি, কিন্তু ওনারা আসলে কোন নাগরিককে যে রিপ্রেজেন্ট করে আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কেননা আমি তো এইসব নাগরিকদেরকে কোনোখানে যেতেও দেখছি না। অনেক না না আসতে হবে, কারণ আপনারা বারবার বিভিন্ন টক শোতে এই নাগরিক সমাজের বাণী প্রত্যেকটা পেপারে হেডলাইন্সে আসছে, কিন্তু আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে এই নাগরিকদেরকে প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা এইসব এলাকায় যান, কথা বলেন। এত গাছ নিধন হচ্ছে, কই আমাদের সেই নাগরিক সমাজ? 21শে আগস্টের পরে তো আমরা কোনো এই নাগরিক সমাজকে কোনো মর্মাহত হতে দেখিনি, বরং এই নাগরিক সমাজের অনেকেই 1/11 এর সময় -2-তে ছিলেন। এটা আমি একদম ডিরেক্টলি বলে যাচ্ছি। সেহেতু আমি এই নাগরিক সমাজের কথাকে কিন্তু আমি এত বেশি প্রাধান্য দিতে এখানে আমি চাই না। মঞ্জু ভাই, মানে তাহলে শেষ মুহূর্তের এই দৌড়ঝাঁপটা কেন কূটনীতিকদের? যে মানে কোনো আমি হোপ আছে কিনা? যার কারণে কঠিন বলতে চাই না। আপনি যে 4টি সংগঠনের মানে আমাদের বিশিষ্ট ওদের প্রসঙ্গটার মধ্যে আমি একদম শেষ মুহূর্তে তাদের এই যে দৌড়ঝাঁপটা নিশ্চয়ই কি কোনো আশা আছে কিনা, সেই কারণে কি তারা দৌড়ঝাঁপ দিচ্ছে না গতানুগতিক? আমি তো একেবারে শুরুতেই বলেছিলাম যে না, এই 5 তারিখের নির্বাচন ঠেকিয়ে দেওয়ার বা এটা ঠেকিয়ে দেওয়ার একটাই মাত্র পথ আছে 1/11 এর মতো কেউ যদি ইন্টারভেন করে। এই ইন্টারভেনশন ছাড়া কোনো পারসুয়েট করে এটাকে সরানোর আর কোনো জায়গা নেই। আমি যতদূর খবর পেয়েছি এই কূটনীতিকদের দৌড়ঝাঁপের মধ্যে একটা বিষয় ছিল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমেরিকা এবং ভারতের যে কিছুটা মতবিরোধ আছে, সেই মতবিরোধের জায়গাটাতে ওনারা একেবারে বাস্তব জায়গাতে এসে অনেকটা কাছাকাছি এসেছেন এবং কাছাকাছি এসে মন্দের ভালো হিসেবে এমন কোনো সমাধান করা যায় কিনা যে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ না হয়। সেই জন্য তাদের মধ্যে এরকমও ছিল যে যদি ঠেকানো না যায় তাহলে এই নির্বাচনটাও পিসফুলি হোক এবং দ্রুত সংলাপের মাধ্যমে সমঝোতা হোক। এইটা আরেকটা তাদের, আমি যতদূর খবর পেয়েছি, কেউ কিন্তু বলেনি, আমরা কিন্তু খবর সংগ্রহ করার চেষ্টা করি। আরেকটি তাদের মেসেজ ছিল যে বিরোধী দলের প্রতি এত কঠোর হয়েন না, মানে খালেদা জিয়াকে মুভমেন্ট করতে দিন এবং তাদের যে বড় নেতারা আছে তাদেরকে ছেড়ে দিন, তাহলে পরিস্থিতির উন্নতি হবে। আশা করেছেন শেষ মুহূর্তের এই দৌড়ঝাঁপ সম্পর্কে? আমার মনে হয় যে এর আগে আমি বিরোধী দলের সন্ত্রাসী এবং নাশকতার ব্যাপারে বলেছি, কিন্তু একটি কথা বলা জরুরি, এই সরকার বিরোধী আন্দোলনকে, যতটুকুই আন্দোলন যেভাবে মোকাবেলা করছে অথবা প্রধান বিরোধী নেত্রীকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে এবং শীর্ষ নেতৃবৃন্দকে যখন তখন গ্রেফতার করছে, এটি কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। এটি ক্ষমতায় থেকে বাংলাদেশে অনেক কিছু করা যায়, আমরা অতীতেও দেখেছি, কিন্তু এর যে পরবর্তী প্রতিক্রিয়া সেটি কিন্তু কখনো ভালো হয় না। এবং আমার মনে হয়েছে যে সরকারকে নিয়মতান্ত্রিক রাজনীতি করার যে জানালা খোলা রাখতে হবে, না হলে কিন্তু আমরা যে উগ্রবাদী রাজনীতির উত্থান দেখি সেটি ঠেকিয়ে রাখার কিন্তু পথ মুশকিল হয়ে যাবে। আর পুরো বিএনপিকে জামাত বানিয়ে ফেলার যে চেষ্টা সরকার করছে, এটিকে খুব সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে, কেননা জামাত অংশ কতটা এবং বিএনপির মতো একটি প্রভাবশালী রাজনৈতিক দল কতটা, এটি হয়তো মাঠের আন্দোলনে আপনি আজকে দেখতে পাচ্ছেন না, কেননা আন্দোলন কিন্তু করার সুযোগ কতটা আছে এই প্রশ্নও আসবে এবং কতটা নিয়ন্ত্রিতভাবে রয়েছে। আমরা বালুর ট্রাক যদি দেখতে পাই প্রধান বিরোধী নেত্রীর বাসা পর্যন্ত যেতে পারে, তার মানে সরকারের হাত যে অনেক লম্বা সেটি কিন্তু পরিষ্কার হয়। আরও একটা ঘটনা হচ্ছে যে 5 তারিখের নির্বাচনের পরে যেই সরকারটি হবে সেই সরকার কিন্তু জনগণের তেমন কোনো ম্যান্ডেটওয়ালা সরকার হবে না, ফলে তার শক্তি কিন্তু এই সরকারের চেয়ে অনেক কম হবে। আমাদেরকে এই জন্যই কথাগুলো ভাবতে হচ্ছে, কেননা আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করতে পেরেছিল, কেননা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সরকার ছিল আওয়ামী লীগ ভোটের ভিত্তিতে দেখতে গেলে।
পরের যে সরকারগুলো হবে সেই বিচারের ধারাবাহিকতাটাই বা কতটা রাখতে পারবে যতদিন ক্ষমতায় থাকুক, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় যেটি সমস্যা হবে, আজকের রাজনৈতিক সংকট যেখানে রয়েছে, মানে এটা কি কারণে, যেহেতু প্রশ্নবিদ্ধ, তার বৈধতা নিয়ে, প্রথমত তার নৈতিক বৈধতা নিয়ে হবে। আমি কিন্তু সাংবিধানিক বৈধতা নিয়ে একটিও প্রশ্ন করছি না, কিন্তু সামাজিক বৈধতা, নৈতিক বৈধতা, রাজনৈতিক বৈধতা এবং যেরকম ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের এই মুহূর্তের একটি সরকার আমরা দেখতে চাই, সেখানে কিন্তু ঘাটতি থাকবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় হচ্ছে যে বিচারগুলো তো শেষ পর্যায়ে, এখন কি বাকিগুলো করতে খুব আপনি যদি আইনানুগ প্রক্রিয়ায় বিচার যেমনটি করে বিচার হচ্ছে, দেখুন যারা এই বিচারের মান নিয়ে প্রশ্ন করে তাদের মতলব নিয়ে আমার অনেক ব্যাখ্যা রয়েছে, এদিকে না যাই, কিন্তু এই বিচারের কার্যকারিতার জন্যই আপনাকে কিন্তু একটা দীর্ঘ সময় হয়তো আইনানুগ প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। আর এরকম একটি দুর্বল সরকার যেটি 5 তারিখের পরে হবে, তার পক্ষে এরকম কাজ করা কতটা সাধ্য হবে আমার প্রশ্ন থেকে যাচ্ছে। আরও একটি হচ্ছে রাজনৈতিক যে অনিশ্চয়তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেটি আরও ঘনীভূত হবে। কেননা আমি খুব খুশি হতাম যদি আমরা বলতে পারতাম যে বিশ্বের সাথে সংযুক্তি না রেখেই বাংলাদেশ এখন এগুতে পারে। দেখুন, ওই স্টুডেন্ট যে কথাটি বলেছে, আমরা যখন যেই জায়গাতে থাকি সেই সমর্থিত কথাগুলো বলতে পছন্দ করি। পদ্মা সেতুতে যখন দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে আমরা বিশ্বব্যাংকের সমালোচনা করলাম, কিন্তু আমরা যদি আদর্শিক সরকার হতাম তাহলে আমরা বিশ্বব্যাংকের সমালোচনা করতাম দুর্নীতির অভিযোগ ওঠার আগেই। এখন আমরা বিশ্বের সাথে সম্পর্কহীন হয়ে যাচ্ছি, বিশ্ব বাংলাদেশের এই নির্বাচনকে পর্যবেক্ষণ করছে না, তার মানে তারা কিন্তু গ্রহণযোগ্যতার ব্যাপারেও কোনো মতামত দিবে না। এখন আমরা বলতে শুরু করেছি বিশ্বের সাথে সম্পর্ক না রেখেও তো বাংলাদেশ এগোতে পারে। এগুলো আবেগঘন কথা, এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের এই মুহূর্তের বিশ্বের উজ্জ্বলতম দেশ, যার সামাজিক অগ্রগতি নিয়ে পৃথিবী বিস্মিত। রাজনীতিবিদদের এই অগ্রগতির রহস্য বুঝতে হবে এবং তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। একটি সংকটের কারণে এই কথাটা বলছি, সেই দিন নাগরিক সমাজের ওই আলোচনায় রাশেদ খান মেনন খুব অবাক হয়েছিলেন যে তাদের অনেক প্রত্যাশার রিফ্লেকশন নাগরিক সমাজের মধ্যে নাই। দেখুন, রাজনীতিবিদদেরকে আমরা আগে কি জানতাম, তারা নাগরিক সমাজ বা নাগরিকদের, আমি ঠিক ওই সমাজের কথা বলছি না, জনগণের মতামতের প্রতি খেয়াল রেখে তারা সেটাকে কাজ করবেন। রাজনীতিবিদরা এখন তাদের মতামত জনগণ বুঝতে পারছেন কিনা এই ধরনের একটি কনফিউশনে চলে গেছেন। এটি কিন্তু জনবিচ্ছিন্নতার লক্ষণ এবং এই সরকারের কখনো কখনো আমরা এরকম একটি জনবিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই দৌড়ঝাঁপ হয়তো এই মুহূর্তে কোনো ফল বয়ে আনবে না, কিন্তু তার দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু থাকবে। নিয়ন্ত্রিত গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ যায়, সেটি বাংলাদেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নিয়ন্ত্রিত গণতন্ত্রের রূপরেখা। আজকে যেভাবে আমরা বিরোধী মতকে দমন করা হচ্ছে, যেভাবে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, এমনকি কোথাও কোথাও যৌথ বাহিনী দিয়ে, যৌথ বাহিনী জামাত সন্ত্রাসী এলাকায় যা করছে আমি পুরোপুরি সমর্থন করি, কিন্তু সেখানেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু করা উচিত। কেননা আমরা যখন এগুলোকে প্রশ্রয় দিতে শুরু করি, কখন যে সেটি আমাকেও খেয়ে ফেলে এই সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যাবে না। ঠিক, মান্না ভাই আপনার কাছে আসি। আমরা ফেসবুকেও দর্শক কিছু প্রশ্ন বা মতামত এসছে। আমিনুর রশিদ, প্রিয় মান্না ভাই, আইনিভাবে নির্বাচনের পরে সরকারকে যদি অবৈধ বলা না যায়, তাহলে যদি কেউ ঠান্ডা মাথায় কেউ গাড়ি দিয়ে কাউকে খুন করে, তাহলে তাকে কি আমরা খুনি বলবো না? মিসবাউদ্দিন, আওয়ামী লীগ বলছে তাদের উপর জনগণের সমর্থন আছে, আর বিএনপি বলছে তাদের উপর জনগণের সমর্থন আছে, কিন্তু প্রকৃত অর্থে জনগণের সমর্থন তাদের উপর নেই। তার প্রমাণ হলো আওয়ামী লীগের নির্বাচনে জনগণের সমর্থন নেই, সেই সাথে বিএনপির হরতাল অবরোধের সাথে জনগণের সমর্থন নেই। বাংলাদেশের মানুষ বলে এই দুই দল থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার অনেক ভালো। পিয়াস লিখছেন, ভোটবিহীন, ভোটারবিহীন, দেশি পর্যবেক্ষকবিহীন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করে বাংলাদেশ আওয়ামী লীগ কি অর্জন করতে পারে? মানে ভাই, আপনার কাছে এইগুলো মতামত, আপনি উত্তর দিতেও পারেন। সেই সাথে আমি যেটি শুরু করেছিলাম শেষ পর্যায়ে এসে, যে শেষ পর্যায়ে যে কূটনীতিকদের দৌড়ঝাঁপের কোনো বিশেষ কোনো ইঙ্গিত আছে কিনা? কথা বলে কিছু হবে না, দুই দিনের মধ্যে হওয়ার কোনো চান্স নেই। আর তাহলে কেন, মানে তাদের তো নিশ্চয়ই একটা, তারা যে আপনি তো নিজেও জানেন যে শুধু তারা নিজেরা যে যাচ্ছেন তা না, তারা নিজেদের মধ্যেও কিন্তু আজকে বসেছেন কয়েক দফায়। না করেছেন, সেটার অনেক রকম কারণ থাকতে পারে। আমার সময় আমি জানি খুব কম, তারপর আমি পারলে সেটা ব্যাখ্যা করব। মানে এক একজনের এক এক রকম ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে, 40 বছর 48 বছরে যেটা পাইনি সেই সুবিধা পেয়েছে, তাদের 7 সিস্টারের উপরে আরো বেশি কন্ট্রোল রাখতে পারছে। আওয়ামী লীগ
এইখান থেকে যে অবৈধ প্রশ্রয়গুলো দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের প্রতি তাদের দুর্বলতা আছে, তারা বলেছে প্রকাশ্য যে তারা এইরকম একটা সরকার এখানে কন্টিনিউ করুক, সেটা চায়। আবার আমেরিকানরা চায় না, এবং আমেরিকানরা এখন এরকম একটা পজিশন করে রেখেছে যে তারা সিনেটের শুনানিটা করেছে, কংগ্রেসের শুনানিটা করেছে অংশ, বলেছে পরিপূর্ণ শুনানি পরে হবে। ওরা আবার বে অফ বেঙ্গলের ব্যাপারে খুব আগ্রহী, তারা যে এইটা আবার কোন দর কষাকষি করবে সেটা আমি জানি না। সেই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অনেক রকম চাপের মধ্যে আসবে আগামী সরকার, যেটা আবার অনেকখানি জনসমর্থনহীন। বৈধ কি অবৈধ এই প্রশ্নটা কিন্তু আমি রাখছি, দেখা যাচ্ছে যেটা সেটা অসাংবিধানিক মনে হচ্ছে না, কিন্তু আমি বলছি আইনের মধ্যে কত মার প্যাঁচ আছে। জনগণের ইচ্ছাকে সম্পূর্ণ উপেক্ষা করে যে ভোটটা করা হচ্ছে, সেই ব্যাপারে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যদি মুক্তভাবে রায় দিতে পারে, কি রায় দেবে আমি তাও জানি না, এই বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি মনে করি এই সমস্ত প্রশ্ন এই জায়গাতে আছে। কিন্তু শেখ হাসিনা বলছেন ওই টেলিফোন করিডোরে কোনো লাভ নেই, ওগুলো আমি কেয়ার করি না। উনি কেয়ার করেন না, বাস্তবত তার কেয়ার করার অবস্থা নাই। এইবার তার ক্ষমতায় থাকতে হবে। বিএনপি এই নির্বাচনে আসুক এটা উনি চাননি। যেরকম করে বলা হয় যাতে দুটো সুযোগ দেওয়া হয়েছিল, টেলিফোনে যখন বললো, টেলিফোনের বিষয়টা পুরা নাটক একটা, সেটা প্রধানমন্ত্রীর অফিস করেছে। রেড টেলিফোন বন্ধ সবাই জানে, টেলিফোন বারবার করছেন পাচ্ছে না, বারবার করছেন পাচ্ছেন না। প্রধানমন্ত্রী এরকম করে টেলিফোন করেন নাকি? তাই এই টেলিফোন করবার পরে যখন পাওয়া যায়নি, সেটা আবার টেলিভিশনে স্ক্রলে নিউজ করালো টেলিফোন করে তাকে পাওয়া যাচ্ছে না। এগুলো কি এতই মানে ছেলে ভুলানো কথা বলে বলা যাবে যেন এটা একটা বাস্তব প্রস্তাব ছিল তাদেরকে সংলাপে নিয়ে আসার জন্য? নো। সেকেন্ড হচ্ছে উনি যখন বললেন হোম মিনিস্টার সহ সবকিছু দিতে চেয়েছি, সবাই বলেছে এক কথায় প্রধানমন্ত্রী থাকলে হোম মিনিস্টারের কোনো দাম নেই। প্রধানমন্ত্রীর সমস্ত মিনিস্টারদের বস, যদি প্রধানমন্ত্রী ওই জায়গায় থাকেন বাকি মন্ত্রী 3-4টা দিলেই বা কি লাভ? এটা দিয়ে কোনো কিছু হলো না। যদি এখন কিছু করতে চান আমার দেশের লোক, যদি বাইরে কেউ কিছু করতে যায়, যেহেতু আমি মনে করি 2বার সূর্য উঠবে ডুববে, খুব কিছু বদলে যাবে, এবার আমার মনে হচ্ছে না। যেটা মঞ্জু ভাই বলেছেন, যদি একটা ইন্টারভেনশন হয় ডাইরেক্ট, সেটা ভিন্ন কথা, তাছাড়া নেগোসিয়েশন কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে ডে 1 থেকে যেই নির্বাচন হবার পরেই যেগুলো মঞ্জু ভাই বলেছেন সেগুলো ধরতে হবে। আপনি যদি বিদেশি চাপের থেকেও বাঁচতে চান, তাহলে পরিপূর্ণ একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রণ করতে হবে, সংবিধানে গণতন্ত্র আনতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। মানে খালি আওয়ামী লীগ বিএনপির জন্য লেভেল প্লেইং ফিল্ড হলো এরকম নয়। যদি সাদেক আলী মনে করেন যে উনি নির্বাচন করবেন, ওনার টাকা নেই কিন্তু লেখাপড়া যায় মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ পছন্দ করে, সে নির্বাচন করতে পারবে না, এরকম নয়। সত্যি সত্যি লেভেল প্লেইং ফিল্ড হোক, যাতে পরিপূর্ণ গণতন্ত্রের চর্চা হয়। আমি এই কথা খুবই চমৎকার মনে করছি যখন মঞ্জু ভাই বলছেন গণতন্ত্র যখন সংকটে পড়ে তখন তার জবাব হচ্ছে আরো অধিক গণতন্ত্র দেওয়া। এই লড়াই ফ্রম ডে 1, জাস্ট আফটার 5 বলছি কেন, এর মধ্যে অন্য কোনো কিছু চলবে না। ওই কি একজন হাসতে হাসতে বলেছিলেন বেগম জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, শেখ হাসিনাকে তো 3বার প্রধানমন্ত্রী হতে হবে, না হলে ব্যালেন্স আসে কিরকম করে? তো এখন আমার কাছে এরকমই মনে হচ্ছে একটা জেদের নির্বাচন হবেই। এটা নির্বাচন আমি বলি না বলি, কিন্তু ওনারা বিরাট বিজয় মিছিল করবেন, যা যা করবেন সবই হবে। তারপরে আপনাকে ভাবতে হবে আমার দেশকে আবার আসল জায়গাতে নিয়ে আসতে হবে। দ্যাটস অল। মান্না ভাই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। মান্না ভাই আপনাকে, আশরাফ কায়সার, সাদেক আলী, মঞ্জু ভাই আপনাকে, চারজনকেই। দর্শক আমি শেষে কয়েকটি SMS পড়ে আমি শেষ করছি। লিখেছেন যে আমাদের এখন দরকার ভারতের আম আদমি পার্টির মতো একটি রাজনৈতিক দলের। T20 বিশ্বকাপের কয়েকটি টিকিট অনেক কষ্ট করে সংগ্রহ করেছিলাম। 2 দলের প্রতি অনুরোধ, যা করার তাড়াতাড়ি করেন। আপনাদের এই কামড়াকামড়ির চেয়ে আমার কাছে খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মতো থাকতে দেন। দর্শক, খুবই আমরা এই দর্শকের প্রতি সমর্থন জানাচ্ছি। আমাদের পুরো এই প্যানেলে যারা আছেন সবাই সমর্থন জানাচ্ছেন। আসলে আমরা আমাদের মতো থাকতে চাই। আর যেটি মঞ্জু ভাই বলেছেন এবং সমর্থন দিয়েছেন মান্না ভাই, যে গণতন্ত্র যখন সংকটে পড়ে তখন আরো অধিক গণতন্ত্রের পথে এগোনোটাই হচ্ছে সংকট উত্তরণের কাম্য এবং সংকট উত্তরণ হতে পারে। আমরা সেই দিকেই যাব এবং বিশেষ করে এই নতুন বছরে মান্না ভাই যেটি প্রত্যাশা করলেন যে 5 তারিখে নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়, যদি হয়েই যায়, তারপরে সরকারের প্রথম দায়িত্ব হবে ডে 1 থেকে আবার কিভাবে এই সংকট উত্তরণের জন্য অতি দ্রুত, যেটি আশরাফ কায়সার বলছেন বন্ধুহীন হয়ে যাওয়ার কথা, এবং এই বন্ধুহীন হওয়াটা এটা নিশ্চয়ই কোনো গৌরবের কথা না, গর্বের কথা হতেই পারে না। সুতরাং সেই চেষ্টাটা যত দ্রুত করা যাবে তত ভালো হবে এবং আমরা নিশ্চয়ই নতুন বছরে অন্তত সেই প্রত্যাশায় নিয়ে আমরা শেষ করতে চাই যে আমরা সামনের দিকে এগোবো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।